তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা তো জানো যে আমার ছেলেকে অ্যাডমিশন করাতে আমরা জম্মু এসেছি। তো ওর অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা এখানে বসে একটু চা কফি খেয়ে তারপরে আমরা এখন বেরিয়ে পড়ব। আসলে ওর অ্যাডমিশন হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, প্রায় 6টা বেজে গিয়েছিল। তো আমরা ওর হোস্টেলে পারমিশন নিয়ে ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কাটরার উদ্দেশ্যে। তো আমাদের কাটরা আসতে আসতে 1.5 ঘন্টা সময় লেগে গিয়েছে। বাসে করে আমরা এসেছিলাম, তখন আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আসলে 3 দিন ট্রেন জার্নি করে এসে সাথে সাথে সেই দিনকেই ওর অ্যাডমিশন হতে হতে 6টা বেজে গিয়েছিল সন্ধ্যা। তো আমরা ভীষণই টায়ার্ড হয়ে পড়েছিলাম। তারপরে আমরা কাটরা এসে একটা হোটেল নিয়েছিলাম। সেই হোটেলে সারা রাত আমরা রেস্ট করে তারপরে আমরা ভোরবেলা ঘুম থেকে আবার উঠে পড়েছি। 5:30টার সময় আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি বৈষ্ণোদেবী। তো বৈষ্ণোদেবী যাওয়ার জন্য তো প্রথমে RFID কার্ড করতে হয়। তো সেই কার্ডের আমরা কাউন্টারই খুঁজে বেড়াচ্ছিলাম। আসলে যেখানে থাকা হয় সেখানেই কিন্তু কাছাকাছি ওই অফিসটা থাকে যে কার্ড করার জন্য। তো আসলে আমি বলছিলাম যে ওয়েদারটা না ভীষণ খারাপ হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো জানি না মাতা রানীর দর্শন কিভাবে হবে, বৃষ্টি আমাদের পিছন ছাড়ছে না। তো দেখো দেখতে দেখতে আমরা চলে এলাম RFID কার্ড করার জন্য। এখানে ছেলেদের লাইন আলাদা হয় আর মেয়েদের লাইন আলাদা হয়। তো কোথাও সেরকম কিন্তু একদমই ভিড় ছিল না, হালকাই ভিড় ছিল। একদম সেইভাবে যে খুব লাইন দিয়ে আমাদের কার্ডটা করতে হয়েছে সেটা নয়। এখানে এইদিকে হলো লেডিসদের লাইন আর এইদিকে হলো পাশের দিকে হলো জেন্টসদের লাইন। তো আমরা এখান থেকে শুধু আধার কার্ড দিয়ে RFID কার্ড করে নিলাম। একদমই কম সময় লাগলো, 5 মিনিটও সময় লাগেনি আমাদের এই কার্ডটা করতে। আর এই কার্ডটা কিন্তু অবশ্যই করতে হবে, তা নাহলে কিন্তু বৈষ্ণোদেবীর দর্শন কিন্তু করা যাবে না। তাই এই কার্ডটা কিন্তু অবশ্যই করতে হবে। আর এই কার্ডটার কিন্তু ভ্যালিড কিন্তু 12 ঘন্টা হয়। সেই বুঝেই কিন্তু সবাই তোমরা কার্ড করে ঠাকুরের দর্শন করতে পারো। তারপরে আমরা অটো করে চলে এলাম বানগঙ্গা। অটো 200 টাকা আমাদের ভাড়া নিয়েছে। অটোতে করে আধ ঘন্টা সময় লেগেছে কাটরা থেকে এই বানগঙ্গা পর্যন্ত পৌঁছাতে। আমার তো এইখানে এসেই বানগঙ্গাতে এসেই মনটা ভালো হয়ে গেল। পাহাড়টা দেখো জাস্ট অসাধারণ। এই পাহাড়টা হলো ত্রিকুট পাহাড়। এই বানগঙ্গা থেকেই কিন্তু মেইন হাঁটা শুরু হবে। তার জন্য এখানে সমস্ত লাঠি বিক্রি হচ্ছে। এক একটা লাঠি কিন্তু এখান থেকে 20 টাকা করে দাম নিয়েছে। আমরা 3 জনে 3টি লাঠি কিনে নিয়েছিলাম। আর এখানে দেখো হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে, রেনকোটও কিনে নিয়েছিলাম। আর এই লাঠি নাকি আবার ফেরত দিলে নাকি 10 টাকা করে ডিসকাউন্ট হয়ে যায়, মানে কেটে রাখে আর 10 টাকা তোমার এক একটা লাঠির দাম পড়ে। তো আমরা 3 জনে 3টি লাঠি কিনে নিলাম। তারপরে এখানে তো প্রচুর লাইন পড়েছে। আর দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো মেঘে ঢেকে আছে আর মনে হচ্ছে কি কুয়াশা পড়েছে, এরকম আর কি লাগছিল। আর এখানে তো ঘোড়াওয়ালাদের উৎপাত ভীষণ। ঘোড়ায় না যেতে চাইলেও ওরা খুব পেছনে লেগে থাকে যে ঘোড়ায় চলো করে। তো দেখো এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। এখানে সমস্ত জিনিস চেক হয়ে তারপরে মেইন হাঁটা শুরু হবে। আসলে কি আমরা জানো তো হেলিকপ্টারে যেতে চেয়েছিলাম, কিন্তু এই মেঘলা ওয়েদারের জন্য হেলিকপ্টারও বন্ধ ছিল। তার জন্য আমরা ভাবলাম যে আর কোনো কিছুতে যাব না, তাহলে আমরা হেঁটেই যাব। আর এই মন্দিরটাই এত সুন্দর দেখতে। এখান থেকেই শুরু হবে সমস্ত জিনিস চেকিং হবে। চেকিং হওয়ার পরে তারপরে হাঁটা শুরু হবে। এখানে মেয়েদের লাইন আলাদা, ছেলেদের লাইন আলাদা। মেয়েদের লাইনটা না একদমই ভিড় ছিল না, একদমই দেখো ফাঁকা। আর ছেলেদের লাইনে প্রচুর ভিড় ছিল। দেখো সবাই লুক পাহাড়ের, জাস্ট অসাধারণ। আমরা যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি তাই রাস্তাটা কিন্তু অতটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। আর দোকানপাটও সেইভাবে বসেনি এখনও। আর ঘোড়াও সেইভাবে দেখা যাচ্ছে না, কারণ কি অনেকটা সকালে বেরিয়েছি তো, যে জন্য রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল। এছাড়া বেলার দিকে নাকি খুবই ভিড় হয়। তো আসার সময় দেখা যাক কতটা ভিড় কি থাকে সেটা বুঝতে পারবো। তারপরে আমরা অনেকটা হেঁটে এসে এগিয়ে চলে এলাম। আসার পরে এখানে দেখো খাবারের সমস্ত দোকান পাওয়া যাবে। তো ভাবলাম এখান থেকে খাওয়ার খেয়ে তারপরেই হাঁটা শুরু করি, কারণ অনেকটা হাঁটতে হবে। তো আমরা নিয়েছিলাম ছোলা ভটোরা আর লুচি। এই খেয়ে আমরা তারপরে বেরিয়ে পড়লাম আবার হাঁটতে হাঁটতে।
আর রাস্তাটা না খুব যে মানে কষ্ট হচ্ছিল হাঁটতে সেটা নয়, একটু তো উঁচুতে উঠতে গেলে যে যতটা কষ্ট হয় সেরকমই লাগছিল। আর আমি তো বারবার করে চারিদিকে দৃশ্যগুলো দেখছিলাম, আমার এতটা ভালো লাগছিল। আর লাঠি তো তোমরা অবশ্যই নেবে যারা আসবে বৈষ্ণোদেবীতে মাতারানীর দর্শন করতে। লাঠিটা নিলে কি হবে, তোমাদের অনেকটা সাপোর্ট হবে হাঁটার জন্য। বৈষ্ণোদেবী আসলে ইয়াং বয়সে আসে সবাই, বুড়ো বয়সে আসলে কিন্তু আর ঠাকুরের দর্শন করতে পারবে না। এখনই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর বয়স হলে পারতাম না আসতে। চলো তবু মাতারানীর দর্শন হয়ে যায়, এটাই। দেখো কি সুন্দর বসে আছে বাচ্চা নিয়ে, এখানে খাচ্ছে। সব জায়গায় হনুমান হনুমান, খুব কষ্ট খুব কষ্ট। যত ইয়াং বয়সে আসা যায় ততই ভালো, তো বেশি বয়স হয়ে গেলে আর এখানে এসে কিন্তু খুব কষ্ট। চলো এবার মন্দিরে গিয়ে দেখা হবে। চলে এসছি, আর একটুখানি বাকি আছে মায়ের দর্শন। জয় মাতাজি। অনেকেই বলছিল, অনেকের ভিডিও দেখছিলাম যে সাইড দিয়ে নাকি শর্টকাটে রাস্তা আছে। আমরা শর্টকাটে যাইনি, আমরা সোজা রাস্তা ধরেই এসেছি। বাইচান্স শর্টকাটে রাস্তায় যাব তখন যদি আরও বেশি দূর হয়ে যায়, যে জন্য আমরা ভিডিও দেখে কোনো রকমের শর্টকাট রাস্তা ধরিনি, আমরা কিন্তু সোজা রাস্তাই ধরেছি। কষ্ট হচ্ছিল কিন্তু তার মধ্যে খুব আনন্দও হচ্ছিল। সত্যি কথা বলতে জানো তো, কোনো দিন ভাবতে পারিনি যে মাতারানীর দর্শন কোনো দিন করতে পারবো, বৈষ্ণোদেবী কোনো দিন আসতে পারবো। তো সবই মায়ের আশীর্বাদে, হয়তো মন থেকে চাইতাম, হয়তো তখন আসতে পারিনি, এখন সময় হয়েছে তাই আসতে পেরেছি। আর দেখো যেতে যেতে পুরো মেঘে পুরো ঢেকে গেল, একদম পুরো চারিদিকটা না পুরো সাদা হয়ে গেছে, কিচ্ছু আর দেখা যাচ্ছে না। আর আমরা প্রায় পৌঁছেই গেছি, আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব। তোমাদের মন্দিরটা যেই পাশ থেকে দেখাবো সেটা দেখাতে পারছি না, সাইড থেকেই মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছিল, তো দেখাতে পারছিলাম না। আর আমার জন্য ওর বাবা আর ছেলে মাঝে মধ্যেই দাঁড়িয়ে যাচ্ছিলো, যেহেতু আমি ভিডিও করছিলাম জন্য আমার একটু যেতে লেট হচ্ছিল। দেখো কত সুন্দর হরিণ দাঁড়িয়ে আছে, একদম মনে হচ্ছে কি একটা স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে, আর ভীষণ সুন্দর লাগছিল। মেঘটা দেখো এখন পুরো রোদ উঠে গেছে, আর একদম দেখো মেঘ দিয়ে পুরো ঢেকে গেছে। আমরা প্রায় চলে এসেছি, আর দেখো কি দুর্দান্ত লাগছে, মনে হচ্ছে কি কুয়াশা, কিন্তু কুয়াশা নয়, এগুলো মেঘে ঢেকে গেছে। আর দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে, সাইড দিয়ে প্রচুর দোকানপাট রয়েছে, জল খাওয়ার ব্যবস্থা রয়েছে, চায়ের দোকান রয়েছে, যে জন্যে না হেঁটে আসার ভয় পেলে হবে না, হেঁটে আসলে কিন্তু দিব্যি মায়ের নাম স্মরণ করতে করতে কিন্তু ঠিক চলে আসা যায়। ওর বাবা হাসছিল আমার দিকে তাকিয়ে, আর আমাকে মানে যাতে আমি মনের এনার্জিটা পাই তাই একটু হাসাহাসি করছিল। আর এই পাহাড়টা নাকি জ্যান্ত পাহাড়, আমার ঠিক জানা নেই, তোমরা জানলে অবশ্যই বলো তো ব্যাপারটা কি। আর তারপরে দেখো মাতারানীর একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এখানেই সমস্ত ব্যাগ চেকিং হবে, আর এখানেই ব্যাগ জমা রাখতে হবে। কোনো রকমের কিন্তু চামড়া জাতীয় জিনিস কিন্তু মায়ের মন্দিরে নিয়ে যাওয়া যাবে না, এখানে কিন্তু বেল্ট, জুতো, ব্যাগ সমস্ত কিছু কিন্তু এখানে রেখে দিয়ে যেতে হবে। ভেতরে কিন্তু ফোনও অ্যালাউ নেই, ফোনও আমাকে রেখে যেতে হবে। তো দেখো এখানে একদম এইখান থেকে পুরো মায়ের মন্দিরটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। ওই দেখো দূরে মায়ের মন্দির, এত সুন্দর লাগছে, এতটা উঁচুতে নিচের দিকে তাকালে মনে হচ্ছে কি পুরো খাড়াই, আর দেখতে খুব সুন্দর লাগছে। মায়ের জায়গায় বলো ঠাকুরের একটা মহিমাই আলাদা, আসলে মন অটোমেটিক দেখবে একদম ভালো হয়ে যায়। যতই কষ্ট হোক না কেন, উঠে আসতে ভীষণই কষ্ট হয়েছে, বলে বোঝাতে পারবো না এতটা কষ্ট হয়েছে। পাটা মনে হচ্ছে কি পুরো অবশ হয়ে গেছে, লোলা হয়ে গেছে, কিন্তু মায়ের কাছাকাছি যখনই এসে পৌঁছে গেছি না, খুব ভালো লাগছিল। আর দেখো রোপওয়ে, এই রোপওয়ে করেই কিন্তু ভৈরবনাথ যায়।
মায়ের দর্শন আগে ভালোভাবে করি, তারপরে এখানে সমস্ত ব্যাগ ট্যাগ আমাদের রেখে দিতে হবে। যেহেতু আমাদের ওর বাবা বিএসএফে জব করতো, তো আমাদের আর বিশাল লাইন দিয়ে ব্যাগ জমা করতে হয়নি। আমাদের একটা আলাদাই একটা পার্সোনাল জায়গা ছিল, আমরা সেখানে সমস্ত ব্যাগ ট্যাগগুলো জমা করব, রাখবো, তারপরে মায়ের মন্দিরটা দেখব। আর দেখো এইটাই হচ্ছে মায়ের মন্দির, একদম কাছাকাছি চলে এসেছি। কত সুন্দর লাগছে দেখো মায়ের মন্দিরটা দেখতে। মায়ের মন্দিরে ঢোকার আগে আমি প্রসাদগুলো কিনে নিয়ে এসেছিলাম। আর এখান থেকে দেখো লাইন পুরো মন্দিরে যাওয়ার জন্য, পুরোটাই যতটা দেখো আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, এইগুলো সব লাইন দিয়ে মায়ের দর্শন করতে যাচ্ছে। তো আমাদের তো এত লাইন দিতে হবে না, আমাদের সমস্ত ব্যাগগুলো আমরা জমা করে ঠাকুরের দর্শন করে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। অসাধারণ হয়েছে ঠাকুরের দর্শন। এবারে যাচ্ছি আমরা ভেরোনাথ মন্দিরে। এখানে পুজো দিয়ে না আমার মনটা একদম ভালো হয়ে গেল, জানো তো। এখানে কোনো পান্ডা, কোনো দালালের কোনো ব্যাপার নেই। এখানে তুমি শান্তি মনে এসে পুজো দিয়ে বাড়ি চলে যেতে পারবে, তোমার কোনো রকমের এক পয়সাও খরচ হবে। অনেকটা কষ্ট হয়েছিল উপরে উঠতে, কিন্তু মায়ের দর্শন যখনই করলাম না, তখন মনে হচ্ছে আমাদের পায়ের ব্যথা যন্ত্রণা যেন কোথাও একটা উধাও হয়ে গেল। এটাই মনে হয় মায়ের মহিমা। এত সুন্দরভাবে আমরা দর্শন করেছি, যদি ক্যামেরা করতে পারতাম না আমার খুব ভালো লাগতো তোমাদের সাথে শেয়ার করতে পারলে, কিন্তু সেটা তো উপায় নেই। এখন 12:30 বাজে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো বললাম চল আগে খেয়ে। দেখো এখানে নিয়েছি পনির, সাদা ভাত, তারপরে ডাল মাখানি, গোলাপ জামুন, আর এইদিকে পাঁপড়, 2টো রুটি, আর এখানে রয়েছে সালাড আর আচার। এখানে তো জানোই যে ভেজ থালি, দারুণ স্বাদ খেতে, ভেজ খাবার কিন্তু খেতে খুব টেস্ট। আর ছেলের এদিকে এটা হলো ছেলের প্লেট, লচ্ছা পরোটা, রাইস, আলু সবজি, চানা, शाही पनीर, राजमा, ये है आलू मखना। টাকা তোমার কেমন খাবার? बहुत बल्ले एकदम झकास, चंगा खाবার कहीं नहीं मिलता। ভীষণ মনটা খারাপ হয়ে গেল। যাওয়ার সময় খুব আনন্দ মনে গিয়েছি, আর আসার সময় ফেরার সময় দেখো বৃষ্টি, পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। ঠাকুরের স্থানে এসেছি, দর্শন ভালোভাবে হয়ে গেছে, এটাই বড় কথা। এখন যাই আস্তে আস্তে। এমনি ভেজার কোনো চান্স নেই, পুরো শেড করা আছে, পুরো রাস্তাটাই এরকম শেড করা আছে, যে জন্য ভেজার কোনো ব্যাপার নেই। এটাই পাহাড়ের কথা। এমনিতেই তো এখন বর্ষাকাল, দেখো বৃষ্টি হচ্ছে। ওয়েদারের কথা কেউ বলতে পারবে না, এখন তো বর্ষাকাল, বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। আর জানো তো রাস্তার ধার দিয়ে জলের ব্যবস্থা রয়েছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে, খাবার দাবারের দোকান রয়েছে, কোনো অসুবিধেই নেই। সত্যি কথা বলতে কি, ওঠার সময় ভীষণই কষ্ট হয়েছে, নামার সময়ও কিন্তু ভালো, বেশ কষ্ট হচ্ছে, পায়ে কিন্তু অনেকটা ব্যথা। তোমরা যারা হাঁটতে পারবে না তারা কিন্তু অবশ্যই ঘোড়া এবং পালকি, ব্যাটারির গাড়ি, হেলিকপ্টার সব রকমের ব্যবস্থা আছে। যারা যেভাবে সুবিধা হবে সেইভাবেই কিন্তু তোমরা মায়ের দর্শন করতে পারো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিও।